আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বদলে যাচ্ছে অর্থবছর 2028-29 থেকে এপ্রিল-মার্চ নির্ধারণ। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইনে মন্ত্রিসভায় অনুমোদন। কাঁচামরিচ টমেটোর আমদানি শুল্কে অব্যাহতি। ফ্যাসিবাদী জঞ্জাল সরিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনে রিজভী আগামীর পরিকল্পনা তুলে ধরলেন মন্ত্রী উপদেষ্টারা। দেশে জঙ্গি সংগঠন আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সচেষ্ট সরকার। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে আশঙ্কা নাহিদ ইসলামের। জ্বালানি নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার। এবং সরকারি প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার রেজিস্ট্রেশন। রাজধানীতে মাসিক ভাড়ায় ব্যবসার সুযোগ পাবে হকাররা, দক্ষিণের প্রশাসন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের 17তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জুলাই-আগস্ট বর্ষা মৌসুম হওয়ায় উন্নয়ন কাজের জটিলতা এড়াতে জুলাই-জুন অর্থ বছরের পরিবর্তে 2028-29 অর্থ বছরে 1 এপ্রিল থেকে 31 মার্চ নতুন অর্থ বছরের সময়কাল নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আগামী 2027-28 অর্থ বছরকে 9 মাসে শেষ করে 2028-29 অর্থ বছর থেকে এপ্রিল-মার্চ অর্থ বছর অনুযায়ী সরকারি কার্যক্রম শুরু করা হবে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের অধীনে র্যাবকে বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে কাঁচামরিচ ও টমেটোর আমদানিতে শুল্ক কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সাথে 2035 সালের মধ্যে বাংলাদেশের সব ধরনের সীসা দূষণ সম্পূর্ণ নির্মূল এবং এর ক্ষতিকর প্রভাব থেকে শিশু, গর্ভবতী নারী এবং শিল্প কারখানার শ্রমিকদের নিরাপত্তায় ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লিড ফ্রি বাংলাদেশের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সামাজিক সুরক্ষা, অবকাঠামো, শিক্ষা সহ সব ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে গেলে 6 মাসে অন্তত অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সব শ্রেণীর মানুষকে যুক্ত করে কাজ করছে সরকার। এ লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নে পরিবেশ তৈরি করা হয়েছে। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী উপদেষ্টারা আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, এ নিয়ে বিরোধী দলের যে কোনো যৌক্তিক প্রস্তাব গ্রহণ করা হবে। আরো জানাচ্ছেন মইনুল আহসান। লেখা হয়েছে বিএনপিকে নিয়ে ইমাজিন টাইগার। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মন্ত্রী উপদেষ্টারা। মূলত 180 দিনে সরকারের নেয়া নানা পদক্ষেপ, উন্নয়ন কর্মকাণ্ড, অর্জন আর আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। শুরুতেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গেল 6 মাস সরকারকে পতিত স্বৈরাচারে রেখে যাওয়া জঞ্জাল সরাতেই বেশি সময় ব্যয় করতে হয়েছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছেন। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার তিনি চেষ্টা করে যাচ্ছেন। ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। জুলাই সনদ, বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। জ্বালানি সংকট, আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানের ব্যবস্থা করা যাবে। এই জুলাই জাতীয় সনদে এটা যখন বিল আকারে সংশোধনে আসবে, তখন তো আমরা সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবো এবং এই আলোচনায় যদি আমাদের মতের চেয়ে বেটার কোনো অভিমত আমরা পাই, হতে পারে আমরা সেটা গ্রহণ করব। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী মুখপাত্ররা জানান, জনগণের কাছে দায়বদ্ধতা থেকে সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।
জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায় দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায় দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশা জনগণের পাশে থাকবে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করে বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক, নিরাপদ, মেধাভিত্তিক এবং কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ জানান, জনপ্রশাসন সংস্কারে সরকার শীঘ্রই কমিশন করতে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গি সংগঠক আল কায়দা বাংলাদেশে ঘাঁটি করার চেষ্টা করছে। জাতিসংঘের এমন সতর্কতাকে আমলে নিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অনুমান নির্ভর প্রতিবেদনে ব্যবস্থা নেওয়া যায় না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, জনপ্রত্যাশা অনুযায়ী এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। দাবি করেন, সরকারের 180 দিনে বেশ কিছু প্রশংসনীয় কাজ হয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকট মেটাতে নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ কারা এসব করছে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এর মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সতর্ক করেছে যে বাংলাদেশে আল কায়েদার ভারতীয় শাখা নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা করছে। এতে এক ধরনের সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। এ বিষয়ে সরকার কি ভাবছে, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, তবে আরও সময় প্রয়োজন। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। বিএনপির এই প্রভাবশালী মন্ত্রী বলছেন, 180 দিনে অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার, তবে বিদ্যুৎ জ্বালানি সংকট কিছুটা ভোগাচ্ছে, যেটার সমাধানে আরও 2টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহেশখালী একটা সার্টেন জায়গায় সিলেকশনের জন্য জরিপ চলছে এবং সিদ্ধান্ত হয়েছে এখানে G2G ভিত্তিতে আরও একটি FSRO, 2টা FSRO নির্মাণ করা হবে। এখানে আমরা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মানে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। দেশের অভ্যন্তরে এবং অনশোরে গ্যাসের অনুসন্ধান কার্য শুরু হয়েছে। তাতে করে আগামী কয়েক বছরের মধ্যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আমাদের নিজস্ব সম্পদেই এই গ্যাসের সমস্যাটা সমাধান করতে পারব। স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর পরিবর্তন হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। আমিও গুঞ্জন শুনতেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে সৌজন্যে সাক্ষাৎ করে সৌদি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফরিজ বিন আবিয়া। চিঠিতে 2 দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। একই সাথে সুবিধাজনক সময়ে তারেক রহমানকে দ্রুত সফরের সময়সূচি নির্ধারণের আহ্বান জানান মোহাম্মদ বিন সালমান। বিদ্যুৎ সাশ্রয়ে এবার সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতে চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি সরকারি অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। চার্জ দিতে হবে শুধুমাত্র সৌর বিদ্যুতে। রাজধানীর 8টি জোনে 8 রঙের অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থ বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট।
ক্রমাগত বিদ্যুৎ সংকট ভাবিয়ে তুলেছে সরকারকে। দৈনিক 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 13,000 মেগাওয়াট। এমন পরিস্থিতিতে প্রতিদিন অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনা করেছে সরকার। সেই লক্ষ্যে সরকারি অফিসগুলোতে সৌর বিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো শুরু হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি সরকারের যে সিদ্ধান্ত, রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে, নেট মিটারিং এর মাধ্যমে নিজেদের বিদ্যুৎ ব্যবহার এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে আমার মনে হয় যে এই মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, শুধু সরকারি অফিস নয়, দেশের সব ব্যাটারি চালিত অটোরিকশাকে সৌর বিদ্যুতে চার্জ দিতে হবে, না হলে গুনতে হবে জরিমানা। তাদেরকে আনা হবে রেজিস্ট্রেশনের আওতায়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। যে তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে। তিনি জানান, ঢাকা শহরকে 8 জনে ভাগ করা হবে, প্রতিজনে আলাদা রঙের অটোরিকশা চলাচল করবে। আর ঢাকাকে আমরা একটু সুন্দরভাবে সাজানোর জন্য 8টা জোনে আমরা বিভক্ত করছি। একটি জোনের ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এ সংক্রান্ত বিধিমালা দ্রুতই চূড়ান্ত করা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এককালীন 5,000 বাৎসরিক নবায়ন ফি 2,500 ও মাসিক ব্যবসা পরিচালনা ফি 3,000 টাকায় রাজধানীতে ব্যবসা করার সুযোগ পাবে হকাররা বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ বিষয়ে চূড়ান্ত নীতিমালা আগামী 2 সপ্তাহের মধ্যে জানানো হবে বলেও জানান তিনি। সিটি কর্পোরেশনে আয়োজিত হকার ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন দক্ষিণের প্রশাসক। জানান, রাজধানীতে এলাকা ভিত্তিক হকারদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছে সরকার। যত্রতত্র হকার বসে যাচ্ছে। আজকে শুধু মেন কিছু এলাকা না, আমি বলবো ঢাকা শহরে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আজকে হকার নাই। ফুটপাতে জায়গা পাওয়া গেছে, 3-4টা টুকরি নিয়ে বসে গেলেন, বাস ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল। ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে হকারদের কারণে। রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা ইমিডিয়েট 2 সপ্তাহের মধ্যে আমরা চাই যে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন, আর খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ ইনানের বিরুদ্ধে এবছরের 22 জানুয়ারি জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। আসামিরা সবাই পলাতক। অভিযুক্তদের সর্বোচ্চ সাজা চেয়ে গত বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। এদিন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর পাল্টা যুক্তি উপস্থাপন করে প্রসিকিউশন। অ্যাপিলেট ডিভিশন বলেছেন এই আইনের ব্যাখ্যা করে যে ট্রাইব্যুনালের কাছে যদি আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদেরকে ডেথ সেন্টেন্স দিতে হবে। যদি ডেথ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স দিতে হয় তবে অবশ্যই তার কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন এটা দেওয়া হলো। অর্থাৎ আমরা আজকে এই আর্গুমেন্টটাই করেছি যে এই সকল আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে আগামী যে কোনো দিন রায়। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে খালাস চেয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীরা। বেকসুর খালাস চাচ্ছি অনারেবল ট্রাইব্যুনালের কাছে, যেহেতু প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আমার আসামি আরাফাত বা কি বলে ওবায়দুল কাদের,
বাহাউদ্দিন নাজিমকে জড়িত করে কোনো সাক্ষ্য দেয়নি যে তারা গুলি করেছে, তারা মেরেছে, তারা হত্যা করেছে। এদিন জুলাই গণ আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে নতুন আরেক মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের একটা সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করার নামে কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলেছিলেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ সফল করার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই দিন ঢাকা থেকে চট্টগ্রাম সড়কপথে লং মার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 19 সেপ্টেম্বর ঢাকা রংপুর, 10 অক্টোবর ঢাকা খুলনা এবং 24 অক্টোবর রেলপথে ঢাকা সিলেট লং মার্চ অনুষ্ঠিত হবে। সর্বশেষ 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে সরকার হঠকারিতা বলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিরোধী দল সংসদ এবং সংসদের বাইরে কথা বলবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। রাজধানীতে ডেমোক্রেটিক জার্নালিস্ট এয়ারলাইন্স আয়োজিত গণমাধ্যম কর্মীদের চোখে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে এমন শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে দমন পীড়নে পথ তৈরি করছে সরকার। গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকারের প্রথমে সর্বোচ্চ জায়গা থেকে গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। আগামী 26 আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম জশ্নে জোলজ। আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই জশ্নে জোলজ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে নগরের লালখান বাজার কপার চিমনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্নে জোলজের আয়োজন করা হচ্ছে। 26 আগস্ট সকাল 8টায় ষোলো শহরে আলমগীর খানকা এ কাদেরিয়া সৈয়দিয়া তৈবিয়া থেকে জশ্নে জোলজ শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কালী মাদ্রাসা সংলগ্ন জোলজ ময়দানে গিয়ে শেষ হবে। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা। এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ওমান বাধা দিলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে 60 দিনের যুদ্ধবিরতি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এই সময় তেহরানকে সহযোগিতা করলে ওমানে সরাসরি হামলা চালানোর হুমকি দেন ট্রাম্প। মূলত ইরান এবং ওমানের মধ্যে হরমুজের নৌ চলাচল স্বাভাবিক করতে যে সমঝোতা হয়েছে সে বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। তবে এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি মাস্কাট। ইরানের পাশাপাশি ওমানের বিরুদ্ধে ট্রাম্পের এই হুমকি উপসাগরীয় আঞ্চলিক উত্তেজনা আরও ঘনীভূত করেছে। ট্রাম্পের এই হুমকিতে হরমুজের নতুন রুট বাস্তবায়নে আবারও শঙ্কা দেখা দিয়েছে। খেলার খবর। ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ 1990 বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম নায়ক ক্লদিও কেনিজিয়া এখন ঢাকায় ফর্টিস
এফসির আমন্ত্রণে ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপ লিগের ফাইনালে মূল আকর্ষণ ছিলেন তিনি। বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার। বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য শুনিয়ে গেলেন এক স্বপ্নের বার্তা। একদিন লাল সবুজের জার্সিকেও দেখা যাবে বিশ্বকাপের মূল মঞ্চে। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। 1990-এর ইতালি বিশ্বকাপে ডিয়াগো ম্যারাডোনার পাশে বুক চেতিয়ে লড়েছিলেন সোনালী চুলের এক তরুণ, যার গতি আর ডিবলিংয়ে বারবার কেঁপে উঠেছিল প্রতিপক্ষের ডিফেন্স। সেই ক্লাদিও কেনিজিয়াই এখন ঢাকায়। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে ঢাকায় আসেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। খুদে ফুটবলারদের স্মরণীয় মুহূর্ত ছিল জীবন্ত কিংবদন্তির হাত থেকে শিরোপা গ্রহণ করা। পরে বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতার কথা জানান ক্যানিজিয়া। বিশ্বের বিভিন্ন দেশে আর্জেন্টিনার অনেক পাগলা সমর্থক আছে, তবে তাদের মধ্যে অন্যতম সেরা সমর্থক বাংলাদেশের। আমি মোটেও অবাক হইনি বাংলাদেশে এমন উৎসাহ দেখে, কারণ এর আগেও আমি দেখেছি আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশি সমর্থকদের উদ্দীপনা। সুযোগ পেল আবারও ঢাকায় আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, একদিন বিশ্বকাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ। বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি জানি তোমরা আর্জেন্টিনার সমর্থন করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও তোমাদের মাঝে আসতে চাই। আশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। পরে ফোর্টিস এফসির একাডেমির ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে পড়েন ক্যানিজিয়া। হয়তো এটি আগামী দিনে ক্যানিজিয়া কিংবা ভবিষ্যতের মেসি তৈরি হওয়ার অনুপ্রেরণা খুঁজবে কিশোর ফুটবলাররা। রায়হান রাসেল, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবিকে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বদলে যাচ্ছে অর্থবছর 2028-29 থেকে এপ্রিল-মার্চ নির্ধারণ। র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন মন্ত্রিসভায় অনুমোদন। কাঁচামরিচ টমেটোর আমদানি শুল্কে অব্যাহতি। ফ্যাসিবাদী জঞ্জাল সরিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। সরকারের 6 মাস পূর্তির সংবাদ সম্মেলনে রিজভী আগামীর পরিকল্পনা তুলে ধরলেন মন্ত্রী উপদেষ্টারা। দেশের জঙ্গি সংগঠন আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সচেষ্ট সরকার। গণতন্ত্রের পথ সংকুচিত হয়ে আসছে আশঙ্কা নাহিদ ইসলামের। জ্বালানি নিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে হঠকারিতা বলছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এবং সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতে ব্যবহারের সিদ্ধান্ত বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার রেজিস্ট্রেশন। রাজধানীতে মাসিক ভাড়ায় ব্যবসার সুযোগ পাবে হকাররা, দক্ষিণের প্রশাসন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।